হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 6-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে জানছিলাম। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা আজকে শিখবো। যেহেতু পর্যায় সারণীতে মৌলগুলো তার পারমাণবিক সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে সিরিয়ালি সাজানো থাকে, তাই শুধু এই সংখ্যাটা জানা থাকলেই আমরা পর্যায় সারণীতে মৌলটির অবস্থান বের করতে পারবো। তারপরেও পর্যায় সারণী সম্পর্কে আরেকটু গভীরভাবে জানার জন্য এবং মৌলের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমরা কোনো একটা মৌল পর্যায় সারণী কোন গ্রুপ অথবা কোন পিরিয়ডে রয়েছে তা বের করার জন্য মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্য নিয়ে থাকি। যে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে আমরা ওই মৌলটা কোন পর্যায়ে আছে, কোন গ্রুপে আছে, সবগুলা ডিটেলস আমরা পেয়ে যেতে পারি। নিচে একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় সম্পর্কে আলোকপাত করা হলো। তো প্রথমে বলছে কি, দেখো তো, মৌলের পর্যায়ের নম্বর নির্ণয় করার নিয়ম বা পদ্ধতি। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি তাহলে মৌলটির ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের নাম্বারই হচ্ছে ওই মৌলটির পর্যায় নাম্বার। তাহলে একটা মৌল তোমার ইলেকট্রন বিন্যাস করতে যে কয়টা প্রধান শক্তি স্তর দরকার হয় সেটাই কিন্তু তার পর্যায় নাম্বার। ঠিক আছে, যেমন একটা উদাহরণ হিসেবে যদি আমি কল্পনা করি যে লিথিয়াম, লিথিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা কত? লিথিয়ামের হচ্ছে 3, তার মানে তার 3টে ইলেকট্রন আছে। তো আমি যদি এটা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে কি 1s² 2s1, মানে 1s2 2s1। তো এখানে দেখো তো কয়টা প্রধান শক্তি স্তর লাগছে, যে 1 2, তাই না? তাহলে এটা কত নম্বর পর্যায়ে থাকবে? অবশ্যই এটা 2 নম্বর পর্যায়ে থাকবে। তাহলে এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে তোমার 2, এই জন্য লিথিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে। চলো আমরা চেক করে দেখি আসলে কি লিথিয়াম 2 নম্বর পর্যায়ে আছে কি না। এই যে দেখো, এখানে কিন্তু লিথিয়াম, এই যে ডান পাশের এগুলো কিন্তু পর্যায়, ঠিক আছে। আনুভূমিক বরাবর যেগুলো থাকে এগুলোকে কিন্তু পর্যায় বলে। আর লম্বালম্বি যেগুলো থাকে, ঠিক আছে, লম্বালম্বি যেগুলো থাকে এগুলো হচ্ছে কলাম। ওকে, তো লিথিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। ওকে, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। আচ্ছা, এই ছবিটা কি দেওয়া আছে? এই ছবিটা আপনার একটু বই দেখবেন সোজা করে, যে এখানে হচ্ছে কয়েকটা গ্রুপের মৌলগুলোকে একটা নামে ডাকা হয়। যেমন হচ্ছে এই গ্রুপের মৌলকে বলা হয় তোমার হচ্ছে ক্ষার ধাতু। এই যে এই গ্রুপে যারা যারা আছে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। তারপর এটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মাঝখানে গুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। এরকম কয়েকটা নাম দেওয়া আছে, এগুলো আপনার একটু মনে রাখবেন, ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আবার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তখন আমরা দেখি 1s2 2s2 2p6 3p6 4s1। তো এখানে হায়েস্ট কয়টা প্রধান শক্তি স্তর লাগছে? 4টা। তাহলে এটার পর্যায় কত হবে? অবশ্যই 4 হবে। ঠিক আছে, এইভাবে তোমরা পর্যায়টা বের করে ফেলতে পারো। এখন আমাদের পর্যায় বের করা শেষ, এবার আমরা কি বের করবো? এবার হচ্ছে মৌলের গ্রুপ নাম্বার নির্ণয় করবো। এখন গ্রুপ নাম্বার নির্ণয় করতে কিন্তু কয়েকটা নিয়ম ফলো করতে হয়। তো এই নিয়মগুলো কি কি আমরা একটু দেখি। যে পর্যায় সারণীতে মৌলের গ্রুপ নম্বর বের করার জন্য কয়েকটা নিয়ম রয়েছে। সেগুলো হলো, নিয়ম নাম্বার 1 কি বলছে? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তর যদি শুধু এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালে বিদ্যমান মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে সেই মৌলটার গ্রুপ নাম্বার। তাহলে উদাহরণ হিসেবে যদি আমি বলি হাইড্রোজেন বলি, তাহলে হাইড্রোজেনের শুধুমাত্র কি আছে? এস উপশক্তি স্তরই আছে, মানে এটা ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাকে শুধু এস উপশক্তি স্তরটাই লাগতেছে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? আমার একটা ইলেকট্রন আছে। তাহলে এটার গ্রুপ নাম্বার কত? অবশ্যই এটা হবে 1 নম্বর গ্রুপে অবস্থিত। ঠিক আছে, এবার আসো নিয়ম 2। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে এস আর পি যদি থাকে, অরবিটাল যদি থাকে, সেই ক্ষেত্রে এস ও পি অরবিটালে থাকা মোট ইলেকট্রন, মানে আমাদেরকে দুইটাকে যোগ করতে হবে। যোগ করার পরে তার সাথে যদি আমি 10 যোগ করি, যে সংখ্যাটা পাবো সেটা হবে তার গ্রুপ নাম্বার। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো, বোরনের কত? বোরনের হচ্ছে 5 ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা, তাহলে ইলেকট্রনও 5টা। তাহলে 1s2 2s2 2p1, তাহলে এখানে এসও আছে, পিও আছে। আমরা কিন্তু এস প্রথম শক্তি স্তরটা নিব না, সবসময় মনে রাখবা সর্বশেষ প্রধান শক্তি স্তরের কথা আমরা সবসময় চিন্তা করব। ঠিক আছে, তো সর্বশেষ কক্ষপথে কে কে আছে? 2s2 আর 2p1। এক্ষেত্রে বোরনের বাইরের প্রধান শক্তি স্তরে এস ও পি অরবিটাল যথাক্রমে 2টা আর একটা ইলেকট্রন আছে, তাই না? এই যে 2টা আর একটা। তাহলে সুতরাং বোরনের গ্রুপ নাম্বার হবে কত? আমাকে তো আগে এই 2 আর 1 যোগ করতেই হবে, তার সাথে আবার এক্সট্রা করে কি যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে টোটাল কত আসে? 13। তুমি পর্যায় সারণী গ্রুপে দেখবা বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপে আছে। ঠিক আছে, এবার আসো নিয়ম 3। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে সেটা লক্ষ্য করতে হবে। তার আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে এবং এই ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যাও যদি, মানে ইলেকট্রন সংখ্যা যদি থাকে, সেটাও আমাদের গণনায় নিতে হবে। তখন এস ও ডি অরবিটাল আমাদেরকে যোগ করে যে অ্যান্সারটা আমরা পাবো সেটা হবে তার মৌলের গ্রুপ নাম্বার। তাহলে এখানে একটু উদাহরণ দিয়ে দেখি আমরা, যে আয়রন হচ্ছে কত? 26। তাহলে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন সর্বশক্তি স্তর কোনটা? 4s2 আর 3d6, মানে লাস্টেরটা তো এটা, তাই না? তাহলে এক্ষেত্রে আয়রন এর বাইরের প্রধান শক্তি স্তরে কি আছে? এস অরবিটাল আছে।
ঠিক তার আগে আগের অরবিটালটা আমরা খেয়াল করবো যে আগের অরবিটালে কে আছে। আগের অরবিটাল যদি ডি থাকে, তাহলে এই এস আর ডি কে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দুইটাকে যোগ করলে কত হয়, 8। তাহলে ফেরাসের বা আয়রনের তোমার হচ্ছে কত, গ্রুপ নাম্বার হচ্ছে 8। ঠিক আছে, এই তিনটা নিয়ম এখানে আছে। তাহলে নিচের ছকে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো, যেখান থেকে মৌলের পর্যায় নম্বর ও গ্রুপ নাম্বার তোমরা সহজেই বের করে ফেলতে পারবা, যে এখানে কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাসও দেওয়া আছে এবং গ্রুপ নাম্বার পর্যায় নাম্বার কিভাবে বের করছে এটাও দেওয়া আছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো উপরোক্ত ছকে বাইরের স্তরে ইলেকট্রন বিন্যাসকে লাল রং দিয়ে দেখানো হয়েছে। এই যে এখানে লাল রং কেন দিচ্ছে, এগুলো হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তর এক একটা এক এক নিয়মে পড়তে পারে। তো পাশে দিয়ে দেখবেন যে কোনটা কোন নিয়মে পড়ছে, 1 2 3-এর কোনটা কোন নিয়মে পড়ছে। ঠিক আছে, তবে এখানে কিছু ব্যতিক্রম পাইতে পারেন, যেমন এখানে দেখেন এই যে এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, যে হিলিয়ান কেন ব্যতিক্রম, কারণ এগুলো হচ্ছে 18 নম্বর গ্রুপে যারা মৌল আছে তারা একটু ব্যতিক্রম হয়, নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, তাহলে সুতরাং উপর আলোচনা থেকে বোঝা যায় যে কোনো মৌলিক ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেটা কত নম্বর পিরিয়ডে, পিরিয়ড মানে হচ্ছে পর্যায়, কত নম্বর গ্রুপে অবস্থান করছে তা বের করা সম্ভব। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর কি মূল ভিত্তি, এই কথাই বলা যায়। কারণ ইলেকট্রন বিন্যাস ছাড়া কিন্তু আমরা পর্যায় সারণীর একটা মৌল কোথায় আছে না আছে আমরা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, এই জন্যই বলছে যে এটা হচ্ছে মেইন বেস বা ভিত্তি। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের টপিক হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। যে পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম মৌল আছে যাদের অবস্থান এক জায়গায় থাকার কথা কিন্তু তারা আছে অন্য জায়গায়। ঠিক আছে, তাহলে পর্যায় সারণীর কিছু মৌলের তাদের ধর্ম অনুযায়ী ব্যতিক্রমী অবস্থান লক্ষ্য করা যায়। নিচে এরকম কিছু ব্যতিক্রম উল্লেখ করা হলো, যেমন হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। কিভাবে, যে হাইড্রোজেন মৌলটা হচ্ছে একটা অধাতু। মনে রাখবা যে সবসময় যে গ্যাস জাতীয় যে মৌলগুলো আছে এগুলো কিন্তু সবই অধাতু। ঠিক আছে, তো হাইড্রোজেনের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য তীব্র ধনাত্মক ক্ষারীয় ধাতুর সঙ্গে আবার হ্যালোজেন মৌলসমূহের সঙ্গেও কিন্তু মিলে যায়। তাহলে কি বলছে, হাইড্রোজেন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্ষারীয় ধাতুর সঙ্গে মিলে, আবার কিছু কিছু ক্ষেত্রে হ্যালোজেন গ্রুপের সাথে মিলে। কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে কোথায় স্থান দেওয়া হয়েছে, ক্ষারীয় ধাতু যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রোবিয়াম, সেনসিয়াম, ফ্রান্সিয়াম এর সঙ্গে গ্রুপ একে কিন্তু রাখা হয়েছে। তো এখানে ক্ষারীয় ধাতুর সঙ্গে হাইড্রোজেন মোলের মিল হলো, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বাইরের প্রধান শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। মানে এখানে যতগুলো মৌল দেখতেছে সবারই বাইরে একটা করে ইলেকট্রন আছে। অন্যদিকে হ্যালোজেন মৌলসমূহের বৈশিষ্ট্য হচ্ছে, যেগুলোকে তোমার এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর হচ্ছে হ্যালোজেন গ্রুপ, 17 নম্বর গ্রুপের মৌল। তো বৈশিষ্ট্য হচ্ছে এদের একটা পরমাণু অন্য পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, তেমনি ভাবে হাইড্রোজেনও একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, যা হ্যালোজেন মৌলসমূহের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। মানে এরাও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনও কি একটা ইলেকট্রন নিতেও পারে। তাহলে এরকম দ্বিপাক্ষিক বৈশিষ্ট্য থাকার কারণে তোমার হচ্ছে হাইড্রোজেনকে একটা অবস্থানে ওরা ফিক্সড ভাবে রেখে দিছে যে ওরা ক্ষারীয় ধাতুর সাথেই থাকবে। তো উল্লেখ্য হাইড্রোজেনের বেশিরভাগ ধর্মসমূহ তোমার কার সাথে মিলে, ক্ষার ধাতুর সঙ্গে মিলে, দেখে ওকে 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে। ও কিন্তু হ্যালোজেন গ্রুপেও রাখা যেত, কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি বৈশিষ্ট্য যেহেতু ক্ষার ধাতুর সাথে মিলছে, এই জন্য তাকে 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে। এবার হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলসমূহের অবস্থান। পর্যায় সারণীতে দেখবা যে নিচের দিকে দুইটা কি পর্যায়ে মৌলগুলো দেওয়া আছে, এগুলাকে একটাকে বলা হয় ল্যান্থানাইট আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট মৌল। তো পর্যায় সারণীতে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি মৌলগুলোর অবস্থান যথাক্রমে 6 নম্বর পর্যায়ে আর 3 নম্বর গ্রুপ, আর 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে এরা অবস্থান করে। আসলে উক্ত অবস্থানগুলোতে এই মৌলগুলোকে বসালে পর্যায় সারণীর প্রস্থ অহেতুক কি হয়, অনেক দীর্ঘ হয়ে যায়, মানে একটু চওড়ার দিকে লম্বা হয়ে যায় বেশি। তাই এই মৌলসমূহ পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে। এরাও কিন্তু তোমার পর্যায় সারণীর ভিতরেই মৌল, 118টার মধ্যেই মৌল, কিন্তু তারা হচ্ছে স্পেশাল কোনো বৈশিষ্ট্য নেই। এরা যেহেতু অনেক বেশি লম্বা করে ফেলে পর্যায় সারণীকে, এই জন্য তাদেরকে জাস্ট আলাদাভাবে নিচে বসায় দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের পরের টপিক হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সমূহ। যে একটা মৌলের কি কি ধর্ম থাকতে পারবে এবং সেগুলা কিভাবে আবর্তিত হয় সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। যে পর্যায় সারণীতে দেখা যায় যে মৌলগুলোর বৈশিষ্ট্য তাদের পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে ধীরে ধীরে কি হয়, আবর্তিত হয়, ছড়ায় আর কি, বাড়ে বা কমে। তো অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো নিয়মিত বিরতিতে পুনরায় দেখা যায় বা একটা নির্দিষ্ট প্রবণতা অনুসরণ করে। এই বিষয়গুলোকে তোমার মৌলসমূহের পর্যায়ক্রমিকতা বলা হয়। তো পর্যায় সারণীতে মৌলসমূহের বিভিন্ন ধর্ম আছে, যেমন হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ইত্যাদি অনেক রকমের ধর্ম আছে। তো এই ধর্মসমূহ হলো মৌলসমূহের পর্যায়ভিত্তিক একটা ধর্ম। এই ধর্মগুলো 6.3 চিত্রে দেখানো হয়েছে। এই যে দেখো, 6 দশমিক চিত্রে কিন্তু দেখানো হয়েছে যে বাম থেকে ডানে গেলে কিভাবে হয়, উপর থেকে নিচে গেলে কোন ধর্মটা কিভাবে বাড়ে বা কিভাবে কমে, এগুলো নিয়ে এই ছবিতে দেখানো হয়েছে। তো প্রথম আমরা শিখবো হচ্ছে ধাতব ধর্ম কি জিনিস। যে ধাতব মৌলসমূহের বৈশিষ্ট্য হচ্ছে এরা কি হয়, চকচকে হয়, এদেরকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ এরা কি হয়, পরিবাহী হয়।
তো কোনো মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দিয়ে ওই মৌলটা ধাতব ধর্ম বোঝা যায়। তার মানে হচ্ছে যেই মৌলগুলো তোমার যত বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারে সেগুলো তত বেশি ধাতু বা ধাতব ধর্ম লাভ করে। তো যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে কিন্তু আমরা কি বলি, ধাতু বলি। যেমন সোডিয়াম একটা ধাতু, এটা কি করে, এটা হচ্ছে তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, ওটাকে সে কি করে দেয়, ত্যাগ করে দেয়। ত্যাগ করে দিলে সে কি ধনাত্মক আয়ন সৃষ্টি করে, যেটা হচ্ছে Na+। মনে রাখবা যে যে ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে Na+ মানে ধনাত্মক আয়ন সৃষ্টি করে, আর অধাতু হচ্ছে ঋণাত্মক আয়ন মানে মাইনাস সৃষ্টি করে। তাই সোডিয়াম হচ্ছে একটা কি, ধাতু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা বিক্রিয়া বিষয় দেখা যায়, এটাকে কিন্তু তোমরা আরেকভাবে লিখতে পারো। এটা অনেকে বুঝে না, তো আমি সোজাভাবে লিখে দিতেছি যে সোডিয়াম ধাতু হচ্ছে কি করবে, একটা ইলেকট্রন দিয়ে দিবে। দিয়ে দেওয়া মানে কি, মাইনাস, তার থেকে একটা ইলেকট্রন সে কি করে দিতেছে, কাউকে দিয়ে দিতেছে। দিয়ে দিলে কি হয়ে যাবে, সে Na+ হয়ে যাবে, তাই না? তার একটা ধনাত্মক আয়ন সৃষ্টি হবে। এখন ওরা কি করছে, ওরা জাস্ট এটাকে এপাশে নিয়ে আসলে কি হবে বলো দেখি, বা এই যে ইলেকট্রনটাকে ওপাশে পাঠাই দিছে। তো ইলেকট্রনটাকে ওপাশে পাঠাই দিলে কি হবে, প্লাস হয়ে যাবে না? তাহলে Na+ প্লাস ইলেকট্রন, এই যে ওরা এইভাবে লিখছে। আপনারা এইভাবে ফলো করতে পারেন, এটা ফলো করতে পারেন, তবে এটা ফলো করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। তাহলে অন্যভাবে বলা যায় কোনো মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম কি তত বেশি। এটা মনে রাখবেন যে যে যত বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম কি হবে, তত বেশি হবে। তো পর্যায় সারণী অনুসারে পর্যায় সারণী যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ধাতব ধর্ম কি পায়, হ্রাস পায়। এটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। যে কোনো একটা পর্যায়ে যদি আমি বাম থেকে ডান দিকে যাই, তার মানে কি বোঝাচ্ছে দেখো তো, এই যে বাম থেকে আমি যদি ডান দিকে যেতে থাকি তাহলে তার ধাতব ধর্ম আস্তে আস্তে কি হবে, হ্রাস পেতে থাকবে, মানে হচ্ছে কমতে থাকবে। ঠিক আছে। তো এবার আসো অধাতব ধর্ম, ঠিক তার উল্টাটা। যে কোনো মৌলের পরমাণু ইলেকট্রন, আগেটা ছিল ত্যাগ, এবার হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দিয়ে ওই মৌলটির অধাতব কিনা তা বোঝা যায়। অর্থাৎ কোনো মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার অধাতব ধর্ম কি তত বেশি হবে, স্বাভাবিক। এখন যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কি বলি, অধাতু বলি। আগেরটা কেন ধাতু বলছিলাম, কারণ ধনাত্মক আয়ন সৃষ্টি করছিল। অধাতু সবসময় ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। ঠিক আছে। যেমন হচ্ছে ক্লোরিন একটা অধাতু, এটা একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তাই ক্লোরিন হচ্ছে একটা অধাতু। এই যে দেখো, ক্লোরিন হচ্ছে আরেকজনের কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে গেছে, ক্লোরিন মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, ঋণাত্মক আয়ন তৈরি করছে। তো পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তখন মৌলগুলোর ধাতব ধর্ম অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আমরা একটু আগে দেখছিলাম যে বাম দিক থেকে ডান দিকে গেলে কি ধাতব ধর্ম হ্রাস পায় বা কমে যায়, তাহলে অধাতব ধর্ম অবশ্যই তাহলে বৃদ্ধি পাবে। তো উল্টাটা, যে বাম দিক থেকে ডান দিকে গেলে তার অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তো পর্যায় সারণী লক্ষ্য করলে দেখা যায় যে কিছু মৌল আছে তারা, যারা হচ্ছে কি করে, কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে, আবার কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে। ফিক্সড কোনো একটা কোডা না, তারা ধাতুর মতো আচরণ করতে পারে আবার অধাতুর মতো আচরণ করে সিচুয়েশন অনুযায়ী। তো এদেরকে আমরা বলি হচ্ছে অপধাতু। ঠিক আছে, অপধাতু কাকে বলে যদি আসে, তাহলে এখান থেকে আপনারা দিতে পারেন যেসব মৌল কিছু কিছু সময় বা কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে, আবার কিছু কিছু সময় অধাতুর মতো আচরণ করে, এদেরকে আমরা অপধাতু বলে থাকি। তাহলে এই অপধাতু সমূহ অবস্থা অনুযায়ী ইলেকট্রন ত্যাগও করতে পারে, আবার গ্রহণও করতে পারে। যেহেতু সে মাঝে মাঝে ধাতুর মতো আচরণ করে, যদি ধাতুর মতো আচরণ করে তাহলে ইলেকট্রন ত্যাগ করবে, আর যদি অধাতুর মতো আচরণ করে তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে। তেমনি হচ্ছে আর্সেনিক হচ্ছে একটা কি, অপধাতুর একটা উদাহরণ। ঠিক আছে। তাহলে আপনাদের পর আজকে এতটুকু পর্যন্ত আমরা দুইটা বৈশিষ্ট্য দেখলাম, নেক্সট হচ্ছে আরো কয়েকটা বৈশিষ্ট্য ধর্ম আছে, সেটা আমরা আলোচনা করবো। আজকের টপিকে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে আমার, সেখানে আপনারা জয়েন হয়ে আমাকে যে কোনো কোশ্চেন আস্ক করতে পারেন। তা আশা করি কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।